আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে ইন্ডেক্স নিয়ে যেহেতু সবারই সবচেয়ে বেশি আগ্রহ, ইন্ডেক্স নিয়ে আমরা টেকনিক্যাল ভিত্তিতে আলোচনা করব। পাশাপাশি এই মুহূর্তে মার্কেটে নজরে রাখা যায় বা আপনার ওয়াচ লিস্টে লেখে আপনি ধাপে ধাপে বিনিয়োগ করতে পারেন এই ধরনের কিছু স্টক সম্পর্কে ইন ডিটেইল ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যদি ইন্ডেক্স নিয়ে কথা বলতে হয়, ইন্ডেক্সের এইখানে অনেকগুলো বিষয় এখন আসলে জড়িত হয়ে গেছে। ইন্ডেক্স কত দূর পর্যন্ত যাবে সেই প্রেডিকশনটা মিলল কি মিলল না, কাটটা মিলল, কতটুকু মিলল, এর চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কেটে এই মুহূর্তে নীতিগত বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আসছে। ধরেন আজকের এই ভিডিওতে টেকনিক্যাল চার্টের ভিত্তিতে একদম অ্যাডভান্স অ্যানালিসিস করে আমি আপনাকে বুঝিয়ে বললাম যে ইন্ডেক্স আসলে এত দূর পর্যন্ত নামতে পারে ম্যাক্সিমাম, এখান থেকে উঠার একটা পসিবিলিটি থাকবে। প্রবলেমটা হচ্ছে আগামী সপ্তাহে কিংবা তারপর যদি মার্কেটে আবার কোনো নীতিগত সিদ্ধান্তর পরিবর্তন হয়, ফর এক্সাম্পল ধরেন জেড ক্যাটাগরি থেকে কিছু স্টক যদি পুনরায় বি ক্যাটাগরিতে ফেরত নিয়ে আসা হয়, তাহলে কিন্তু ইন্ডেক্স ওই পর্যন্ত নামবেই না, তার আগেই ইন্ডেক্স দেখা যাবে উঠা শুরু করছে। আবার দেখা গেল ব্যাংক সেক্টর থেকে সাপোর্ট দেওয়া শুরু হচ্ছে, সেই ক্ষেত্রেও ইন্ডেক্স ওই পর্যন্ত না নেমে ফুল কারেকশন কমপ্লিট করার আগেই যে কোনো লেভেল থেকে ঘুরে দাঁড়াতে পারে। আরেকটা প্রবলেম হচ্ছে উল্টোভাবে ইন্ডেক্স অ্যানালিসিস করার পরেও আপনি সেইভাবেই প্ল্যান করার পরেও দেখলেন যে আগামীতে আরও 10-15টা কোম্পানিকে জেড ক্যাটাগরিতে নিয়ে আসা হলো, বা আরও জরিমানার বা সংস্কারের যে কাজকর্মগুলো চলতেছে সেগুলো কন্টিনিউ থাকলো আরও বেশ কয়েকদিন, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু ইন্ডেক্স একটা সেল প্রেশারের মধ্যে থাকবে। সো এই মুহূর্তে টেকনিক্যাল চার্ট কাজ করে না, এটা 100% ভুল কথা, এটা আমি আপনাদেরকে বারবার দেখিয়েছি। বাট আমি এই মুহূর্তে সেই তর্কে যাব না, কারণ এই মুহূর্তে পাবলিক সেন্টিমেন্টটাই নেগেটিভ। টেকনিক্যাল অ্যানালিসিস বলেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলেন, যেই অ্যানালিসিস করেই স্টক কেনা হয়েছে কেন, আসলে গুটি কয়েক স্টক ব্যতীত সবাই আসলে লসেই আছে আলটিমেটলি। তো এইটা আসলে কোনো অ্যানালিসিসকে দোষ দিয়ে বা কাউকে ইন্ডিভিজুয়ালি দোষ দিয়ে লাভ নাই। মার্কেটে একটা সংস্কারের প্রসেস চলতেছে। এখন সংস্কার করতে গিয়ে আপনি যখন গ্যামলারদের জরিমানা করবেন, আপনি যখন বিভিন্ন কোম্পানিকে জেড ক্যাটাগরিতে নিয়ে আসবেন, তার একটা সেল প্রেশার মার্কেটে আলটিমেটলি চলে আসবেই। তো এইখানে পজিটিভ নেগেটিভ অনেক তর্ক বিতর্ক আছে। বিসেক ঠিক করতেছে না ভুল করতেছে এটা নিয়েও অনেক তর্ক বিতর্ক আছে। তো আমি সেই দিকে যাচ্ছি না। সাধারণ বিনিয়োগকারীরা আন্দোলন করছেন, আমিও চাই আমাদের এই আন্দোলনটা যাতে সফল হোক, কিন্তু এইখানে শুধুমাত্র আন্দোলন দিয়েই যে প্রবলেমটা সলভ হবে ব্যাপারটা এরকম না। আবার বিসেক যে কাজগুলো করতেছে সেই কাজগুলো যে ভুল তাও না, কিন্তু প্রবলেম হচ্ছে তারা যেই কাজগুলো করতেছে সেগুলো করার ওয়েটা ডিফারেন্ট হওয়া উচিত ছিল। এই জেড ক্যাটাগরিগুলো একটা সার্টেন টাইম পর পর যদি 2-4টা করে কোম্পানিকে জেডে দেওয়া হতো, বা আরও ডিফারেন্ট অ্যাপ্রোচ থাকতে পারে, এটা আমি বলে দেওয়ার কেউ না, এটা তারাই ভালো বুঝবে, তারা আমাদের চাইতে অনেক বেশি বিচক্ষণ। বাট তাদের এমন একটা প্রসেস ফলো করে এই কাজগুলো করা উচিত ছিল যাতে করে মার্কেটের উপর এত তীব্রভাবে নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। আর যেই গ্যামলারদের আপনি জরিমানা করতেছেন, আমার শুধু একটাই রিকোয়েস্ট আপনাদের প্রতি, আপনি গ্যামলারদের জরিমানা করেন, জেলে পাঠান, সব কিছু করেন, বাট সেই নিউজগুলো কেন এত ঢাকঢোল পিটিয়ে পাবলিক করতে হবে? জরিমানা করার পক্ষে আমরা সাধারণ বিনিয়োগকারীরাও কিন্তু এই জিনিসটার সাথে একমত যে গ্যামলারদেরকে জরিমানা করতেছেন, এটা ভালো করতেছেন। বাট প্রবলেম হচ্ছে এটা আপনারা কনফিডেন্সিয়ালি মেনটেন করেন। রাষ্ট্রের অনেক নীতিগত কাজ থাকে, অনেক সিদ্ধান্ত থাকে যেগুলো হয়, কিন্তু সেগুলো সাধারণ পাবলিক সবসময় জানে না, বা ওই সময় জানে না, পরবর্তীতে জানানো হয়। সো সংস্কারের কাজগুলো অবশ্যই প্রয়োজনীয়, বাট সেটা এমনভাবে হইতে হবে যেটা ঢাক ঢোল পিটিয়ে মার্কেটে মানুষের মধ্যে প্যানিক যাতে ক্রিয়েট না করে। যাই হোক, এই বিষয়ে আসলে আমিও ফেড আপ, আপনারা সবাই ফেড আপ। সো এইখানে আসলে বিস্তারিত কথা বলে একই কথাগুলো রিপিট করা হবে, তার চাইতে বরং টেকনিক্যালের ভিত্তিতে মার্কেটের কন্ডিশন কি, যেখানে থেমেছে এটি অ্যাকচুয়াল সাপোর্ট পয়েন্ট কিনা, এখানে কেন থামলো, এর পরবর্তীতে কি হইতে পারে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। তো ধারণা দিতে গেলে স্বাভাবিকভাবে আমাদের অ্যানালিসিসগুলোকে রিক্যাপ করতে হয়, যে অ্যানালিসিসগুলো করতেছি এগুলো কি আসলে আদৌ মার্কেটে কাজ করতেছে কিনা, আদারওয়াইজ এই অ্যানালিসিস করে তো কোনো লাভ নাই, এটা তো স্বাভাবিক একটা বিষয়, তাই না? আপনি যদি 1 মাস আগের অ্যানালিসিস দেখেন, এই যে আজকে থেকে 1 মাস আগে ইন্ডেক্সের অ্যানালিসিস ছিল, তো সেখানে আমাদের এক্সপেকটেশন ছিল ইন্ডেক্স বাড়বে, ইন্ডেক্স বাড়ার পর এই 5850 থেকে 5900 এই রেঞ্জটাতে যাবে, এটা একটা বি পয়েন্ট তৈরি করবে, এবং এরপরে মার্কেটটা আলটিমেটলি কারেকশন করবে, এবং কারেকশন করে মার্কেটটা 5400-র নিচে নামার একটা পসিবিলিটি এখানে থাকবে। এখন এটা 5400 পর্যন্ত হবে নাকি এটা 5220 পর্যন্ত হবে, সেই জন্য এখানে রেঞ্জ ডিক্লেয়ার করা হয়েছিল এবং বলা হয়েছিল এই লেভেলে আসার পর প্রাইস অ্যাকশন কিভাবে রিয়্যাক্ট করে, ওই পরিস্থিতিতে মার্কেট কন্ডিশন কেমন থাকে তার উপর জিনিসটা নির্ভর করবে, যেটা 5350-এ গিয়ে থামবে নাকি 5250-এ গিয়ে থামবে। বাট এই রেঞ্জ পর্যন্ত কিন্তু আমাদের এক্সপেকটেশনটা ছিল।
তাহলে প্রবলেমটা কোথায় হলো? প্রবলেমটা হলো আমরা আমাদের যে এক্সপেকটেশন বা অ্যানালিসিস যেটা ছিল সেটা ছিল এরকম, এখান থেকে মার্কেট এইখানে এ পয়েন্ট তৈরি করছে, এইখানে বি পয়েন্ট তৈরি করবে, এরপরে এইভাবে মার্কেট এসে এই 5300 রেঞ্জের আশেপাশে তার সি পয়েন্ট তৈরি করে কারেকশন কমপ্লিট করবে। ঘটনা আলটিমেটলি সেটাই ঘটেছে, কারণ এই যে বি পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন, এই বি পয়েন্টের ওপরে মার্কেটের কোনো ক্যান্ডেলই কিন্তু এরপরে আর এই রেঞ্জের উপরে উঠতে পারে নাই। বাট এই যে কারেকশনটা হওয়ার কথা ছিল, যে লেভেল থেকে আমাদের এক্সপেকটেশন ছিল, ওই লেভেল থেকেই না হয়ে এইখানে একটা টাইম কারেকশন করে, এবং এই টাইম কারেকশনের মাঝখানে ব্যাংক সেক্টর এবং স্পেসিফিকভাবে বললে ইসলামিক ব্যাংক এবং 2-4টা হাতে গোনা স্টক দিয়ে এখানে একটা কৃত্রিম সাপোর্ট তৈরি করা হয়। কেমন যেন একটা ভাব চলে আসছিল যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড হইতে পারে, এবং সেটা হওয়ার অন্যতম মূল রিজন ছিল এইখানে একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছিল, এবং এই বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হওয়ার কারণে যারা আমরা অ্যানালিসিস করি মার্কেটে, আমি কাউকে ইন্ডিভিজুয়ালি বলতেছি না যে কে বলেছে বা কে বলে নাই, তাদের অনেকের মধ্যেই একটা কনফিডেন্স গেইন করে যে মার্কেট যেহেতু এইখান থেকে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করে একটা ব্রেকআউট দিয়েছে, এইখান থেকে হয়তোবা মার্কেট ওপরের দিকে উঠে যেতে পারে। সো এই বিষয়ে যাই হোক, আর পুরানো পোস্ট ঘাটবো না, আপনারা আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন এইখানে ব্রেকআউট হওয়ার পরেও আমি বলেছিলাম যে এইখানে কনফার্মেশন ক্যান্ডেল মিসিং। সো এই ব্রেকআউটটাকে আমরা যাতে এখনই একটা সাকসেসফুল ব্রেকআউট হিসেবে না দেখি, গত ভিডিওতেও সেম কথা আলোচনা করা ছিল। সো আলটিমেটলি পরবর্তীতে মার্কেট ওই সি পয়েন্টের দিকেই নিচের দিকে চলেছে। এখন কথা হচ্ছে এইখানে এসে কালকে থামলো কেন, এইখানে রিভার্সাল ক্যান্ডেল কেন আসলো, এটাই কি কারেকশনের সমাপ্তি কিনা, এখান থেকেই মার্কেট ওপরের দিকে উঠতে পারে কিনা, উঠলে কত দূর পর্যন্ত উঠতে পারে, এগুলো হচ্ছে আপনাদের প্রশ্ন। আমার অ্যান্সার হচ্ছে আমি এখন কোনো ডিসক্রিপটিভ মোডে যাব না, আমার মনের ভাব প্রকাশ করতে যাব না, চার্ট যা বলছে আমি আপনাদেরকে শুধু তাই বলবো। এইখানে আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা অনিচ্ছার কোনো কারণ নাই। বিষয়টা হচ্ছে এটা একটা বর্তমানে চলমান যে ট্রেন্ডটা আছে, সেই চলমান ট্রেন্ডের ট্রেন্ড লাইন হচ্ছে এইটা। সো এখন মার্কেটে যে এই পরিস্থিতি থাকুক আর মার্কেটে যাই ঘটুক না কেন, স্টক এই ইন্ডেক্সের পয়েন্ট যখন এই ট্রেন্ড লাইনের উপরে সে বাড়ি খাবে, তখন এইখানে সে একটা সাপোর্ট নিবে, এটা একটা নর্মাল কেস। বাট আপনি যদি সাপোর্ট রেঞ্জ হিসেবে চিন্তা করেন, আপনি যদি ডিমান্ড ব্লক কোথায় সেটা বিবেচনা করার চিন্তা করেন, তাহলে এইটা আসলে মার্কেটের কোনো স্ট্রং সাপোর্ট পয়েন্ট না। আমি আরেকবার বলছি, এইটা মার্কেটের কোনো স্ট্রং সাপোর্ট পয়েন্ট না, বাট এটা একটা ট্রেন্ড লাইনের সাপোর্ট পয়েন্ট, এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা একটা ট্রেন্ড লাইনের সাপোর্ট পয়েন্ট এবং অনেক অনেক মানুষের এক্সপেকটেশন থাকবে যে এইখান থেকে মার্কেট ঘুরবে, স্বাভাবিকভাবে এইখানে এসে মার্কেট রিয়্যাক্ট করেছে, কারণ মানুষগুলো বিশ্বাস করে যে এইখান থেকে মার্কেট ঘুরবে। সো টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু শুধুমাত্র এই একটা কারণেই কাজ করে, যার মানে মিনিংটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস যখন মানুষ বিশ্বাস করে তখন মানুষ সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে, এবং যার একটা রিফ্লেকশন আমরা মার্কেটে দেখতে পাই। এটা আমি শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীর কথা বলছি না, ইনস্টিটিউট বাই স্মার্ট মানির ক্ষেত্রেও সেম ব্যাপার। ইনস্টিটিউট বাই স্মার্ট মানি কিন্তু গতদিন সেল প্রেসার দেওয়া বন্ধ করেছে, কারণ তারা দেখেছে যে এই লেভেলে এসে পজিটিভ হইলে পাবলিক সেটা বিশ্বাস করবে, কারণ এইটা একটা ট্রেন্ড লাইনের সাপোর্ট পয়েন্ট। বাট এটার আগে যদি এইখানে হইতো, এখানে আমরা সাপোর্ট খুঁজে হয়তো দেখতাম সাপোর্ট নাই, তখন হয়তো আমরা বলতাম যে কেন এইখানে থামলো, এক্সেট্রা এক্সেট্রা। তো যাই হোক, এইখানে মার্কেট সাপোর্ট নিয়েছে, খুবই ভালো কথা। আমার এক্সপেকটেশন বা আমার প্রেডিকশন কি সেটা আমি বলে রাখি, হওয়া না হওয়া মার্কেটের নীতিগত সিদ্ধান্তের উপর অবশ্যই অবশ্যই নির্ভর করবে। আমার এক্সপেকটেশন বা আমার প্রেডিকশন হচ্ছে মার্কেট যদি আগামী রবিবার দিন, আবার বলছি কন্ডিশনগুলো বোঝা জরুরি, কন্ডিশনগুলো আমরা মিস করে ফেলি, মার্কেট যদি আগামী রবিবার দিন এই 3 বার ক্যান্ডেলটার মানে এই যে ডজি ক্যান্ডেলটা তৈরি হয়েছে গতদিন, ডজি ক্যান্ডেলের মানে কিন্তু বুলিশনেস না, ডাউন ট্রেন্ডের লাস্টে এসে যখন কোনো ডজি ক্যান্ডেল তৈরি হয় সেটা আমাদেরকে ইন্ডিকেট করে ট্রেন্ড রিভার্সাল হতে পারে, বাট হবে কি হবে না সেটা কনফার্ম করে পরবর্তীতে যখন ওই ক্যান্ডেলের ওপরে কোনো একটা সবুজ পজিটিভ ক্যান্ডেল ক্লোজিং দিতে পারে তখন। তার এক পর্যন্ত কিন্তু ডজি ক্যান্ডেলের কোনো কার্যকারিতা নাই, এটা একটা দাড়িপাল্লার মতো, দাড়িপাল্লার এক পাশে যখন আপনি লোড দিবেন তখন সে আসলে আরেক দিকে ওপরে নিয়ে আসবে। সো লোডটা কিন্তু আসতে হবে, আগামী রবিবারে হোক বা পরবর্তী 2-1 দিনের মধ্যে হোক, এই ডজি ক্যান্ডেলের উপরে যদি আমরা পজিটিভ ক্লোজিং দিতে পারি তাহলে মার্কেট ওপরের দিকে যাবে, এবং মার্কেটের ওপরের দিকে যাওয়ার রেঞ্জ আমার হিসেবে 5600 থেকে নিয়ে ম্যাক্সিমাম 5700 পর্যন্ত, 5600 পয়েন্ট থেকে নিয়ে
ম্যাক্সিমাম 5700 পয়েন্ট পর্যন্ত। তবে 5700 পয়েন্ট যদি ধরেও ফেলে, ক্রস করেও ফেলে, সেইখানে একটা পিন তৈরি হয়ে পরবর্তীতে দিন শেষে প্রফিট টেক আসার পসিবিলিটি ক্রিয়েট হবে এবং এইখান থেকে মার্কেট আরেকবার নিচের দিকে 5300 বা তার নিচে নামার পসিবিলিটি থাকবে। 5300 বা তার নিচে নামার পসিবিলিটি থাকবে। এই যে জোনটা আমি তৈরি করেছি, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেটের বর্তমান ডিমান্ড ব্লক, যেই জোনটাতে গেলে মার্কেটে সেল প্রেসার আসার পসিবিলিটি এখান থেকে ক্লোজ হয়ে ডিমান্ড ক্রিয়েট হয়, অর্থাৎ মার্কেট এখান থেকে নতুন করে আপ ট্রেন্ডমুখী হওয়ার প্রচেষ্টা করবে। সো ওই রেঞ্জটা হচ্ছে এই সবুজ কালারের জায়গাটা, 5350 থেকে মোরলেস 5220 পর্যন্ত। এই পুরা জায়গাটার মধ্যবর্তী জায়গাটাকে আপনি ধরে নিতে পারেন 5300 প্লাস মাইনাস 50 পয়েন্ট। এই লেভেল পর্যন্ত মার্কেটের আসার একটা পসিবিলিটি থাকবে। এখন এখান থেকে যে পজিটিভনেসটা আসবে, এই পজিটিভনেসটা কিভাবে আসবে তার উপর নির্ভর করে মার্কেট পরবর্তীতে কারেকশনটা যদি দেয় কত দূর পর্যন্ত দিতে পারে। যদি আপনি দেখেন যে এইখান থেকেই মার্কেট একটু উঠার চেষ্টা করেই পড়া শুরু করে দিল, তাহলে তো এখানে আসলে কোনো পজিটিভনেস পেলেনই না, সেই ক্ষেত্রে কারেকশনটা কম হবে। আবার বলছি, যদি পজিটিভনেস ক্রিয়েট করতে না পারে এবং কারেকশন কন্টিনিউ করে, সেই ক্ষেত্রে কারেকশনটা কম হবে। যদি এইখান থেকে পজিটিভনেস ক্রিয়েট করতে পারে, এই অল্প দূর এইখানে পর্যন্ত 5600 নিচে গিয়েই ফিরে আসে, 5600 নিচে গিয়েই ফিরে আসলে 5300 রেঞ্জের আশেপাশে থেকে ঘুরে দাঁড়ানোর পসিবিলিটি ক্রিয়েট করবে। যদি মার্কেট এইখান থেকে 5700 পয়েন্ট পর্যন্ত চলে যায়, তাহলে মার্কেট 5200 আশেপাশে পর্যন্ত চলে আসার পসিবিলিটি থাকবে। কেন বললাম, কিসের ভিত্তিতে বললাম? মন চাইলো বলে দিলাম, একটা কথা হয়ে গেল না? ব্যাপারটা মোটেও এরকম না। বিষয়টা হচ্ছে মার্কেট কিন্তু চলে সাপ্লাই ডিমান্ডের ভিত্তিতে। সো এই লেভেলে যখন মার্কেট থামলো, এখন যদি পজিটিভনেস ক্রিয়েট হয়, তাহলে এই যে যারা সেল করতেছিল তাদের কিন্তু এই লেভেল থেকে আবার একটু প্রফিট ক্রিয়েট করিয়ে এখান থেকে সেল অপরচুনিটি তৈরি হবে। ধরেন মার্কেট এইখানে কেবল ব্রেক করছে, এখনো পজিটিভ হয় নাই, তার মানে মানুষ কিন্তু নতুন করে আহামরি কেনা শুরু করে নাই, আগে থেকেই তারা আটকা, উপরে উঠলে একটু রিকভারি পাবে, কিংবা আগামীকাল থেকে পজিটিভ দেখলে মানুষ কেনা শুরু করবে। সো মানুষ যখন কেনা শুরু করবে, তখন কিন্তু ইনস্টিটিউট বলেন, স্মার্ট মানি বলেন বা অন্য কেউ বলেন, তারা কিন্তু সেল করার অপরচুনিটি পাবে। সো এখান থেকেই যদি মার্কেট পড়ে, তারা কিন্তু নতুন করে সেল করার কোনো অপরচুনিটি পেল না। তার মানে এই কারেকশনটাকে চলমান কারেকশন হিসেবেই ধরতে হবে এবং সেই ক্ষেত্রে কারেকশন অনেক বেশি আর ডিপ হবে না। যদি মার্কেট এখান থেকে 5600 পয়েন্ট পর্যন্ত উঠে, তাহলে এখান থেকে কিছু পরিমাণ প্রফিট টেকিং এর অপরচুনিটি আসবে, যে কারণে আমি বলেছি কারেকশনটা ডিপ হবে কিন্তু অতিরিক্ত ডিপ হবে না। কিন্তু মার্কেট যদি এখান থেকে 5700 পয়েন্ট বা দেখা গেল যে এখান থেকে অনেক সময় ক্ষেপণ করলো, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে এখানে অনেক সময় নিয়ে এই পর্যন্ত চলে আসলো, তাহলে কিন্তু মার্কেট আরেকবার এইখানে এই সাপোর্ট ব্লকে আসবেই। এই জিনিসটা আমাদেরকে মাথায় রেখে চলা উচিত। সো আমার ইন্ডেক্স সম্পর্কে প্রেডিকশন হচ্ছে এইটুকুই। আমি ধারণা করতেছি মার্কেটে আগামী সপ্তাহটা আমরা ভালো পাবো, তবে সেই ভালোটা যদি আস্তে আস্তে পাই ভালো, হঠাৎ করে যদি 3 দিনে অনেকটা বেড়ে যায়, তাহলে আসলে প্রফিট টেক করা বলেন, লস মিনিমাইজ করা বলেন, ক্যাশ ব্যালেন্স নিয়ে আসা বলেন, যেটাই বলেন, সেই ব্যাপারগুলোতে আমাদের একটু সচেষ্ট হতে হবে। কারণ এই লেভেলটা পার করতে পারে কিনা, এই যে ক্যান্ডেলটা আমি মার্ক করে দিয়েছি, এই লেভেলটা উপরের দিকে গেলে আপনি 5670, নিচের দিকে 5600 পর্যন্ত বলতে পারেন, মানে 5570 থেকে 5670, এই ক্যান্ডেলটাকে ব্রেকআউট না করতে পারলে মার্কেট এই লেভেল থেকে আবার নিচের দিকে পড়বে। একটা সতর্কতা আপনাদেরকে আমি একটু দিয়ে রাখি, মার্কেট 200 দিনের অ্যাভারেজের নিচে আছে। সো মার্কেট ফেয়ার ভ্যালুতে আছে, মার্কেট ডাউন ট্রেন্ডেই আছে, আপ ট্রেন্ড এখনো কন্টিনিউ করতে পারে নাই, এইখানে আপ ট্রেন্ডের একটা প্রচেষ্টা হয়ে ফেল হয়েছে। সো লং টার্মে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে নাই, এখনো পর্যন্ত কারেক্টিভ মোডেই আছে, বাট শর্ট টার্মে মার্কেট এখনো পর্যন্ত আপ ট্রেন্ড ক্রিয়েট করার প্রচেষ্টাতে আছে, যেহেতু ট্রেন্ড লাইন এখনো পর্যন্ত অ্যাক্টিভ। এইখানে আপনাদের যে জিনিসটাতে সতর্ক থাকতে হবে বা আমি বলে রাখতেছি, সেটা হচ্ছে এখন মার্কেট যেই লেভেলটাতে আছে, কোনো কারণে মার্কেটে যদি একটা বড় পজিটিভনেস আপনি পেয়ে যান কয়েকদিনের মধ্যে, কিছুদিনের মধ্যে, তাহলেই বরঞ্চ আমাদের জন্য রিস্ক বেশি। আমরা যদি আবার আরেকবার এই 5900 পয়েন্টের কাছাকাছি চলে আসি, পার করতে পারি আলহামদুলিল্লাহ, বাট যদি ফেল করি, তাহলে মার্কেটে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হইতে পারে। এবং মার্কেটে যদি এই ধরনের হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়, তাহলে মার্কেট ডাবল বটম করতে চলেছে, এইভাবে নিচে পড়বে, পরে এইভাবে মার্কেট উঠবে। ডাবল বটম কেন বললাম? প্রিভিয়াসলি আমরা যে বটমটা 5056 পয়েন্ট পর্যন্ত টাচ করেছিলাম, সেই রকম লেভেলের আশেপাশে প্লাস মাইনাস 50 100
একটা লেভেল পর্যন্ত মার্কেট আসবে। যদি মার্কেট এখান থেকেই পজিটিভ হওয়া শুরু করে এবং পরবর্তীতে এই বি পয়েন্ট ব্রেক করতে না পারে, বি পয়েন্ট কোথায়, বি পয়েন্ট হচ্ছে এই জায়গাটায় 5870, এই জায়গাটাতে যদি পার করতে না পেরে আবার পড়া শুরু করে, তাহলে মার্কেট একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করবে এবং হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হইলে মার্কেট ডাবল বটমে যাবে। প্রত্যেকটা কন্ডিশনই আপনাদের সঙ্গে দেখানো রইল, এখান থেকে যে কোনোটাই ভ্যালিড হইতে পারে, সেটা আমাদেরকে নজরে রাখতে হবে। টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে স্পেসিফিক এটাই হবে এরকম বলার ক্ষমতা রাখে না, যারা বলে কিসের ভিত্তিতে বলে আমি জানি না। সো এই জিনিসটা মাথায় রেখে আমরা একটু মার্কেট সম্পর্কে অ্যানালিসিস বা অবজারভেশনে থাকতে পারি। এবার আসেন এমন কিছু স্টক, যে স্টকগুলো আমাদের একটু নজরে রাখা উচিত, যে স্টকগুলো সম্পর্কে আমরা একটু ধারণা দিতে চাই। এক নম্বরে আছে অলিম্পিক। অলিম্পিক একটা ইম্পালস মুভ ক্রিয়েট করে তার একটা সুইং কমপ্লিট করেছে এবং ওই সুইংটাই এখন কারেকশন মোডে আছে। এখন এই সুইংটাকে আমরা যদি আমাদের টেকনিক্যাল ফিবোনাচি ইন্ডিকেটরের মাধ্যমে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই যে 155 প্লাস মাইনাস লেভেলের আশেপাশে পর্যন্ত এই স্টকটা আসতে পারে এবং সেই 155 প্লাস মাইনাস লেভেলটাকে আরো বেশি অথেন্টিকেট করে তুলে আমাদের 200 দিনের মুভিং অ্যাভারেজের যে জায়গাটা আছে সেই জায়গাটাও সেম জায়গায় অবস্থান করতেছে। পাশাপাশি আমরা যদি মার্কেটের প্রিভিয়াস যে অর্ডার ব্লকটা ছিল সেটাও খেয়াল করি, সেই জিনিসটাও কিন্তু আমাদের ওই 150-এর আশেপাশের জায়গাটাতেই ইন্ডিকেট করতেছে। তার মানে মাল্টিপুল অ্যাঙ্গেলে যদি আমরা চিন্তা করি, অলিম্পিক এই মুহূর্তে আপ ট্রেন্ডে আছে, 100% কনফার্ম। মার্কেট একটা ইম্পালস মুভ ক্রিয়েট করছে, এইটা একটা কন্ডিশন। মার্কেট 200 দিনের মুভিং অ্যাভারেজ ব্রেক করে উপরে উঠে গেছে, এইটাও একটা কন্ডিশন। সো অলিম্পিককে আমরা খুব ভালোভাবে নজরে রাখতে পারি এবং এই যে জায়গাটা আছে অলিম্পিকের, আমি আপনাদেরকে বলতে পারি, যদি পয়েন্ট দিয়ে বলি, 160-এর নিচে 145 পর্যন্ত এই যে জায়গাটা, আমি আরো শর্ট করে যদি বলি 150 থেকে 155, এইরকম একটা রেঞ্জ এই স্টকটার জন্য আমাদের কালেকশন রেঞ্জ হিসেবে হইতে পারে। এখানে আসার পর মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে আমাদেরকে একটু দেখতে হবে। পজিটিভ ক্যান্ডেলের কোনো কনফার্মেশন পেলে বা আপনি যদি ধাপে ধাপে কালেকশন করতে চান, এই রেঞ্জটাতে আপনি এই স্টকটাকে কালেকশন করতে পারেন। দেখেন অপারেটর কি চাচ্ছে, মার্কেট সেন্টিমেন্ট এখন কি চাচ্ছে সেটাও বোঝা কিন্তু জরুরি। এই মুহূর্তে মার্কেট কিন্তু জাঙ্ক শেয়ার মুখী না। হ্যাঁ, এই জাঙ্ক শেয়ারগুলো একটা সময় বাড়বে, যেহেতু অতিরিক্ত সস্তা হয়ে গিয়েছে, ইনস্টিটিউটগুলো এই মুহূর্তে কিনে রাখতে পারতেছে, একটা সময় বাড়বে। বাট এই মুহূর্তে কিন্তু জাঙ্ক শেয়ারের সেন্টিমেন্ট নাই। কেন বললাম? আগামী সপ্তাহ থেকে যদি আপনি দেখেন জাঙ্ক শেয়ারগুলো বাড়া শুরু করেছে, মানুষ শুধুমাত্র রিকভারিরই চেষ্টা করবে। বাট মানুষ রিসেন্টলি যে অভিজ্ঞতাটা পেল, এই অভিজ্ঞতার কারণে তারা ওই শেয়ারগুলোতে নতুন করে কিন্তু ইনভেস্টমুখী হবে না এবং এটা কিন্তু ইনস্টিটিউশন খুব ভালো করেই জানে। যেই কারণে জাঙ্ক শেয়ারের ভবিষ্যৎ এই মুহূর্তে অনেক ভালো কিন্তু না। এই মুহূর্তে মার্কেট বাড়লে ব্যাংক, ফান্ডামেন্টাল স্টক এগুলো দিয়েই মুভ করবে। সো সেটার সাথে থাকার জন্য আপনাকে কিন্তু সেই ধরনের স্টকই সিলেকশন লিস্টে রাখতে হবে। সো তার মধ্যে অলিম্পিক একটা হইতে পারে, নজরে রাখতে পারেন। আমি আপনাদেরকে কালেকশন রেঞ্জ এবং যুক্তিগুলো তুলে ধরার চেষ্টা করলাম। ফান্ডামেন্টাল ডেটা যদি আপনি চেক করতে চান চেক করে নেন। পি রেশিও 16, স্টক সংখ্যাও কম, 20 কোটির নিচে, আর ওভারঅল সবকিছু মিলিয়ে। তবে এই স্টকগুলোর ক্ষেত্রে একটা পরামর্শ থাকবে, যেহেতু জোন ক্লোজিং ইপিএস আসে নাই, জুন ক্লোজিং এর ইপিএসটা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, অথবা এই এক্সপেক্টেড প্রাইস রেঞ্জে আপনি পেয়ে গেলে 50% আপনি কালেকশন করতে পারেন, বাকি 50% আপনি ইপিএসটা দেখে তারপরে আইদার একটু হাই প্রাইসে অথবা নিচের দিকে নামলে অ্যাভারেজ করে তখন আপনি বাকি অংশটা শিওর হয়ে কালেকশন করাটা বেটার। অলিম্পিকের পরে সেকেন্ড স্টকটা হচ্ছে অ্যাকমি ল্যাব। অ্যাকমি ল্যাব শেয়ারটি মার্কেটে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে ব্রেকআউট দিয়ে ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্নের যে টার্গেটটা থাকে, মিনিমাম এতটুকু বাড়ার পসিবিলিটি থাকে, তো ওই টার্গেটটা সে পূরণ করে দিয়েছে। পূরণ করে দেওয়ার পর অ্যাজ ইউজুয়াল সে কারেকশন করতেছে। এখানে একটা ইম্পালস মুভও কমপ্লিট হয়েছে, এটা ইম্পালস না, ঠিক এবিসি করে উঠছে। বাট এইখান থেকে মার্কেট আবার নিচের দিকে আস্তে আস্তে পড়ে এখন এই মুহূর্তে 200 ডেইজের অ্যাভারেজ মুভিং রেঞ্জের মধ্যে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। তো এই স্টকটা আরেকটু নামতে পারে, কারণ যখনই এই অ্যাভারেজ রেঞ্জগুলোকে টাচ করে একটু নিচে নামে বা একটু উপরের দিকে উঠে, এক্স্যাক্টলি এই লেভেল থেকে সবসময় সাপোর্ট নেয় না। এখানে দেখেন এই যে একটু নিচে নামে বা উপরের দিকে ব্রেক করার সময় সেম ঘটনাটাই ঘটে। সো এই স্টকটার ক্ষেত্রে আমি মনে করি আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী, ফিবোনাচি অনুযায়ী, অর্ডার ব্লক অনুযায়ী, মার্কেটের কারেকশন লেভেল, সেন্টিমেন্ট সবকিছুকে যদি আপনি একত্র করেন, তাহলে এই স্টকটাকে আমি মনে করি 75 টাকা থেকে 70 টাকা পর্যন্ত জায়গাটাতে কালেকশন করা যেতে পারে। স্টকটির ফান্ডামেন্টাল ডেটা অবশ্যই আপনারা দেখে নেবেন, আমি দেখে নিয়েই আজকের স্টকগুলোকে নিয়ে কথা বলতেছি। যেগুলোর মোটামুটি ফান্ডামেন্টালি ভালো অবস্থায় আছে সেগুলোই শুধুমাত্র আলোচনায় আসছে, বাকি কোনো জাঙ্ক শেয়ার বা কোনো নেগেটিভ মুডের শেয়ার নিয়ে আসলে এখানে ভিডিওতে আসে নাই, কারণ মার্কেট সেন্টিমেন্ট এখন সেগুলোর দিকে না। সো আমি আবার দেখেন, ভালো শেয়ার খারাপ শেয়ার বলে কিছু বুঝি না।
আমি বুঝি মার্কেটকে ফলো করা। সো মার্কেট যখন যেইভাবে রিয়্যাক্ট করে আমাদেরকে সেইভাবেই থাকতে পারলে আমরা মার্কেটের সাথে টিকে থাকতে পারবো, সাস্টেইন করতে পারবো, প্রফিটেবিলিটি নিয়ে চিন্তা করতে পারবো। তো এই কারণে এই শেয়ারগুলোর দিকে আপনাকে এখন ফোকাস করা উচিত। মার্কেট উঠলে এই শেয়ারগুলো দিয়েই উঠবে। সো সেই কারণে এই শেয়ারগুলো আপনার হোল্ডিংয়ে থাকলে আলটিমেটলি আপনি গেইন করতে পারবেন। তো এটা ছিল অ্যাকমি ল্যাবের অ্যানালিসিস। অ্যাকমি ল্যাবের পরে পরবর্তী এই যে এটার ক্ষেত্রেও সেম, যেইগুলো এখনো জুন ক্লোজিং ইপিএস আসে নাই সেগুলো কালেকশন রেঞ্জে পেয়ে গেলে আপনি 50% কালেকশন করার চিন্তা করতে পারেন, বাকি 50% ইপিএস দেখে তারপর। আর যদি কালেকশন রেঞ্জে আসতে আসতে ইপিএস পেয়ে যান তাহলে তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে যে স্টকটি নিয়ে কথা বলবো, অ্যাপেক্স ফুড। এটার ইপিএস চলে আসছে, ন্যাপ ডাবল হয়ে গেছে, ইপিএস অনেক ভালো। সো এই স্টকটা নিয়ে যদি আমি আপনাকে আসলে ট্রেন্ড বেস বলি, এটা এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ডেই আছে। এটা আসলে কোনো ট্রেন্ডে নাই, এটা সাইডওয়েজ ভাবে টোটাল একটা অ্যাকুমুলেশন জোন কমপ্লিট করতেছে, একদম একটা পিওর অ্যাকুমুলেশনের মধ্যে আছে। এখানে কোনো ইম্পালস মুভ নাই, এখানে কোনো 1 2 3 নাই, এখানে শুধুমাত্র কারেক্টিভ মুভি আপনি দেখতে পাবেন। সো এইখানে ট্রেন্ড বেসড আলোচনা করে কোনো লাভ নাই, এটাকে আপনি ধাপে ধাপে কালেকশন মোডে চিন্তা করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য। সো এই স্টকটির ফান্ডামেন্টাল ডাটা এক্সিলেন্ট অবস্থায় আছে। এই স্টকটির যে অ্যাকুমুলেশন জোন, সেই জোনটা আমি মার্ক করেছি। এই জোনের মধ্যে ডিসকাউন্টেড রেঞ্জ, কোন রেঞ্জে আপনি কিনতে পারেন সেটা হচ্ছে 230 টাকা থেকে 220 টাকা পর্যন্ত। এখন এই 230 টাকা থেকে 220 টাকা পর্যন্ত কেনার পরে এই স্টকটা কি 210 হইতে পারে? হইল, আপনার ক্ষতি কি? আপনি তো ইনভেস্টমেন্ট করছেন, এই স্টকের কোনো স্টপ লস নাই। আবার বলছি, এই স্টকের কোনো স্টপ লস নাই, এটা ইনভেস্টমেন্ট পলিসি। সো এই স্টকটা যদি 230 টাকা থেকে 220 টাকার রেঞ্জে আপনি কালেকশন করেন, এরপর যদি এই স্টকটার দাম 210 টাকায় যায়, সেটা আপনার জন্য খুশি হওয়ার কথা। এদার আপনি আরো কিনবেন, অথবা আপনি খুশি হবেন যেটা অনেক কমে গেছে, এখন আলটিমেটলি বড় ইনভেস্টররা চলে আসবে। এই স্টকটার টার্গেট থাকবে আগামী বছরের জন্য 360 টাকা। আবারও বলছি, এই স্টকটার টার্গেট থাকবে আগামী বছরের জন্য 360 টাকার যে গ্যাপটা করে রাখছে, এখনো ফিল আপ করে নাই, এই গ্যাপটা কিন্তু মার্কেট ফিল আপ করবেই করবে আগামীতে। সো এই স্টকটা আপনারা ইনভেস্টমেন্ট পারপাসে চিন্তা করতে পারেন। এরপর ইবনে সিনা, অনেকেই প্রশ্ন করেছেন ভাই ইবনে সিনা এত ভালোই পেজ দিল কেন তারপরও কারেক্ট করে? দেখেন, আমি অনেক পোস্ট দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। ফেসবুকে গেলেন, গ্রুপে যান, পেজে যান, দেখেন অনেক পোস্ট আছে, ভিডিও আছে, আমি আপনাদেরকে কোর্সগুলোতেও শেয়ার করেছি। মার্কেটে যদি কোনো একটা স্টক ইপিএস দেওয়ার ঠিক আগের মাসগুলোতে একটা বড় ট্রেন্ড তৈরি করে, পজিটিভনেস ক্রিয়েট করে, তাহলে আপনাকে বুঝতে হবে আসন্ন ইপিএস এর ভিত্তিতেই এই ট্রেন্ডটা তৈরি হয়েছিল। যখন সেই রেজাল্টটা চলে আসবে, মার্কেটের প্রাইস যদি উপরের লেভেলে থাকে, তাহলে আলটিমেটলি সেই স্টকটা কারেকশন ফেস করবে। এটাই নিয়ম। যে কোনো স্টকের বেলায় আপনি মিলিয়ে দেখেন, একই ধরনের ঘটনায় আপনি 80% ক্ষেত্রে দেখতে পাবেন। তো এনিওয়ে, এই মুহূর্তে আপনি যদি ইবনে সিনার কথা বলেন, ইবনে সিনা এই মুহূর্তে কারেক্টিভ মোডে আছে। আমার চিন্তা অনুযায়ী ইবনে সিনা আরো কারেকশন করার কথা এই মুহূর্তে, বাট মার্কেট কন্ডিশন এখন একটু পজিটিভ হইতে পারে আগামী সপ্তাহে। প্রত্যেকটা স্টকের সাথে আপনাকে কিন্তু মার্কেটের সেন্টিমেন্টকে অ্যাড করতে হবে। এককভাবে আপনি শুধু একটা স্টক নিয়ে চিন্তা করলে কিন্তু হবে না। এই মুহূর্তে মার্কেট যদি গতকাল সাপোর্ট না নিত, আরো পড়তে থাকতো, তাহলে এইটা আমি দেখাতাম না। এটার কারেকশন রেঞ্জ কিন্তু আরো নিচ পর্যন্ত, আবারও বলছি। বাট এখন যেটা পসিবিলিটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট আগামী দিন থেকেই কিংবা 2-1 এর মধ্যেই এই স্টকটা পসিবিলিটি উপরের দিকে যাওয়া শুরু করবে। উপরের দিকে যাওয়ার পর যদি হায়ার হাই করতে পারে, 380 টাকা 83 টাকার যে হাইটা তৈরি করছিল এটা ব্রেক করতে পারে, তাহলে এই স্টকটা আপ ট্রেন্ডে চলে যাবে। এই স্টকটা নিয়ে আর কোনো কনফিউশন সেই ক্ষেত্রে থাকবে না। বাট বেশিরভাগ পসিবিলিটি হচ্ছে এই স্টকটা এখান থেকে উপরের দিকে উঠে একটা বি পয়েন্ট ক্রিয়েট করবে, এবং বি মানে এবিসি করে নিচে নামার যে প্রসেস আর কি, যারা এলিয়ট ওয়েভ বুঝেন। সো সেই ক্ষেত্রে এই বি পয়েন্টের মাধ্যমে এখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হওয়ার পসিবিলিটি আছে। যদি সেই হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা ক্রিয়েট হয়, এবং আমি মানে ধারণা করতেছি ক্রিয়েট হওয়ার একটা পসিবিলিটি বেশি, সেই ক্ষেত্রে পরবর্তীতে স্টকটা নেক্সট ইন্ডেক্সের আরেকটা কারেকশন আসতে পারে, আমি যেটা প্রথমেই দেখিয়েছি। সেই কারেকশনের সাথে তাল রেখে এই স্টকটা এই প্যাটার্ন অ্যাক্টিভেট করে নিচের দিকে 280 টাকার আশেপাশে পর্যন্ত আসার একটা পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি। এবং ওই যে জোনটা 280 টাকার আশেপাশের যে জোনটা, ওই জোনটাই হতে যাচ্ছে এই স্টকটার জন্য পারফেক্ট ইনভেস্টমেন্ট জোন, যদি এই পর্যন্ত আসে এইভাবেই যদি ফলো করে। এবং ওই রেঞ্জে যদি আপনি কালেকশন করতে পারেন, তাহলে পরের বছরের জন্য আপনার এই স্টকটাতে বেটার রিটার্ন অপরচুনিটি আপনি পাচ্ছেন, যেটা আপনি ইপিএস এবং ফান্ডামেন্টাল ডেটার ভিত্তিতে পরবর্তীতে এক্সপেক্ট করবেন। এই হচ্ছে ইবনে সিনার বর্তমান কন্ডিশনের আমার পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানালিসিস। এরপর আপনাদেরকে একটা স্টক দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের গ্রিন ডেল্টা। এখানে আমি কিছুই করি নাই। দেখেন, আপনারা সস্তায় স্টক খুঁজেন অনেকে, ধরেন এই যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে গেলেন, এরপর আপনি এখান থেকে ইন্স্যুরেন্স সেক্টরে গেলেন,
এখানে কি করবেন, শর্ট বাই পি রেশিও অডিটেড, এটা দিলে এই মুহূর্তে কোন শেয়ারগুলোর পি রেশিও সবচাইতে কম, মাইনাসগুলো না কিন্তু, আবার এটা দিলে কিন্তু মাইনাসও আসবে, ওগুলো আপনাকে ফিল্টার করে বাদ দিতে হবে। কোন শেয়ারগুলোর পি রেশিও সবচেয়ে কম, মানে এইটা আপনি একটা ক্রাইটেরিয়া দিয়ে অন্তত পক্ষে বুঝতে পারলেন যে কোন স্টকগুলো সস্তা। এরপর আপনার কাজ ওই স্টকের ফান্ডামেন্টাল ডেটা দেখা, ন্যাপ দেখা, ওই স্টকটার চার্ট দেখা। সো এই স্টকটার ন্যাপ 63 টাকা, প্রাইস 46 টাকা, 100% সিকিউর। ন্যাবের দিক থেকে চিন্তা করলে পি রেশিও 10-এর নিচে আছে, শেয়ার সংখ্যা 10 কোটির মধ্যে আছে, ডেফিনেটলি সবকিছু ঠিকঠাক অবস্থায় আছে। এখন যখন আমি চার্টটা ওপেন করতেছি, আমি যদি লং টার্ম চার্টে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি এই স্টকটার লোয়ার লো যেই লেভেলে, মার্কেট প্রাইস মোটামুটি সেই লেভেলেই ট্রাই করতেছে এবং সেই লেভেল থেকে উঠেও দাঁড়াইছিল, ইতিমধ্যে সেই লেভেল টাচ করে এখানে আবার 20 টাকার একটা গ্যাপ দিয়ে রিটেস্ট করতে আসতেছে। তার মানে ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে এটা একটা পারফেক্ট পজিশনে আমি পাচ্ছি, ফান্ডামেন্টালি ওকে। এই স্টকটা অন্তত পক্ষে 200 দিনের মুভিং অ্যাভারেজের এই রেঞ্জ পর্যন্ত যাবে, বাট এটা যেতে অনেক সময় লাগবে। আমি যদি আপনাকে রিসেন্ট যে সাপ্লাই জোন, সেই সাপ্লাই জোনের কথাও বলি, তাহলেও কিন্তু আপনি 70 টাকা পর্যন্ত পাচ্ছেন। আপনি যদি বছর খানেক, 1 বছরের টার্গেটও করেন, তাহলে আপনি এই লেভেল পর্যন্ত, মানে প্রায় দ্বিগুণের কাছাকাছি হওয়ার একটা পসিবিলিটি আমি কোথায় দেখাইছি দেখেন। আর মুভিং অ্যাভারেজ কোথায় আছে দেখেন, আমি মুভিং অ্যাভারেজের কথা বলি নাই, আমি এই স্টকের যে রিসেন্ট হাই রেঞ্জগুলো আছে, এই যে 130 টাকা, আমি সেটার কথাও বলি নাই, আমি জাস্ট 70 টাকার কথা বলছি। আপনি যদি 40 থেকে 45 টাকার মধ্যে শেয়ারটাকে কালেকশন করে রাখেন এবং 70 টাকা টার্গেট করেন, বছর খানেক সময় যদি আপনি এটাকে দিতে পারেন, আপনার প্রায় 70-80% প্রফিট হওয়ার পসিবিলিটি এই স্টকের মধ্যে আছে। ডেফিনেটলি আপনি অবশ্যই ফান্ডামেন্টাল ডেটা দেখে নেবেন। এটার পাশাপাশি পিওনিয়ার ইন্স্যুরেন্স সস্তা অবস্থায় আছে, রিলায়েন্স, বিএনআইসিএল স্পেশালি ভালো সস্তা অবস্থায় আছে, এটা শেয়ার সংখ্যা আরও কম, 10 কোটির থেকেও কম। ডেফিনেটলি এগুলোকে আপনি শর্টলিস্ট করতে পারেন। আমি একটা ইনভেস্টমেন্ট স্টক দিয়ে আপনাদেরকে ক্রাইটেরিয়াটা বোঝানোর চেষ্টা করলাম, বাকিটা অবশ্যই আপনাকে দেখতে হবে। আপনি গ্রিন ডেল্টার পরিবর্তে আপনি যদি বিএনআইসিএল পছন্দ করেন, কোনো ক্ষতি নাই, ডেফিনেটলি এখানে লাখেরও ব্যাপার থাকবে, বাট আমি আপনাকে সিস্টেমটা দেখাচ্ছি যে কোন সিস্টেমে আপনি সস্তা শেয়ার খুঁজে বের করবেন, টেকনিক্যাল চার্টে কেমন দেখতে হবে এবং ফান্ডামেন্টাল পজিশন কেমন হতে হবে, সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। অ্যান্ড ফাইনালি ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে আরেকটা স্টক আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে নাভানা ফার্মা। নাভানা ফার্মা গত 63 টাকায় আসার পর অনেকেই আসলে বাই করেছেন বা বাই করার জন্য জিজ্ঞাসাবাদ করেছেন, তখন আসলে আমি একটু নীরব ছিলাম। এর কারণ হচ্ছে এখানে আমি কোনো কনফার্ম বাই সিগন্যাল পাচ্ছিলাম না, যতক্ষণ পর্যন্ত এই যে সবুজ কালারের আমার একটা জোন, এই জোনটা ব্রেক করে উপরে না উঠতো, ততক্ষণ পর্যন্ত আমি আসলে কিছু বলতে পারতাম না। এটা যদি ব্রেক করতো তাহলে এই পর্যন্ত একটা টার্গেট ছিল, 86-87 টাকা পর্যন্ত একটা টার্গেট ছিল, বাট এখন এই মুহূর্তে এই স্টকটা একটা পারফেক্ট ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে। এই স্টকটাও একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে নিচের দিকে ফল ডাউন করেছিল এবং হেড এন্ড শোল্ডারের জন্য যতটুকু তার কারেকশন করার কথা ছিল ততটুকু কারেকশন সে কমপ্লিট করে আরো বেশি এক্সটেন্ডেড কারেকশন করে ফেলেছে। সো এখন আমি এই শেয়ারটাকে কি দিয়ে মেজারমেন্ট করব, যেহেতু আমার টেকনিক্যাল চার্টের কোনো সাপোর্ট নাই, একদম হিস্টোরিক্যাল লোয়ার লোতে চলে গেছে, সো এখানে টেকনিক্যালি মেজার করার কিছুই নাই। এখানে আমাদেরকে ফান্ডামেন্টালি মেজার করতে হবে ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা শেয়ার যার পি রেশিও 10-এর কাছাকাছি, ন্যাব এবং প্রাইস 1 সমান দামের কাছাকাছি চলে আসছে। সো আমি সমস্ত ফান্ডামেন্টাল ইনফরমেশনের ভিত্তিতে এই স্টকটাকে এখন এই মুহূর্তে ফেয়ার ভ্যালুতে ডিক্লেয়ার করতে পারতেছি। এখন আপনি বলতে পারেন, ভাই এই যে 45 টাকায় 46 টাকায় যদি আমি কিনি, আপনি তো দেখাইলেন ইন্ডেক্স আবার লো করতে পারে, তাহলে আরো 2-3 টাকা এখান থেকে কমতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই কমতে পারে, বাট তাতে আপনার এই স্টকটাই স্টপ লস দিতে হবে না। আবারও বলছি, তাতে আপনার এই স্টকটাতে স্টপ লস দিতে হবে না। এই স্টকটা স্টপ লস দেওয়ার মুডে পরিস্থিতিতে এখন আর নাই, এখন শুধুমাত্র এই স্টকটা প্রফিট দেওয়ার পসিবিলিটিতেই আছে। সো আপনি কেনার পরে এই স্টকটার দাম 4 টাকা কমলো, এইখানে বিচলিত হবেন না। ন্যাব প্রাইস সেম, শেয়ার সংখ্যাও কম, সেক্টরাল রেসপেক্টে চিন্তা করলে মাত্র 10 কোটি শেয়ার, পি রেশিও আপনি পাচ্ছেন 10-এর কাছাকাছি। এই রেঞ্জে এই শেয়ার আসলে না দেখলে, এখানে একটা বুলিশ ডাইভারজেন্সও আছে, অত টেকনিক্যাল দিকে যাচ্ছি না, যেহেতু আপনারা বলবেন যে টেকনিক্যাল এখন কাজ করতেছে না, যদিও আমি সেটা বিশ্বাস করি না, বাট তারপরও এই রেঞ্জে শেয়ারটা কালেকশন করার পরে নিচের দিকে 3-4 টাকা কমতে পারে, আগেই বলে রাখতেছি, বাট এই শেয়ারটার পরবর্তী টার্গেট হবে পজিশন ট্রেডিং এর জন্য এই 63 টাকা। যেই 63 টাকাতে আপনারা কেনার কথা জিজ্ঞাসাবাদ করছিলেন, চুপচাপ ছিলাম, সেই 63 টাকা, সেই 63 টাকার উপরে যদি কেউ কিনেও থাকেন, এখানে যদি কিনে থাকেন, আপনি কিন্তু ভুল ছিলেন না, কারণ এটা একটা ডাবল বটমের সাপোর্ট পয়েন্ট ছিল। তো এইখানে যদি আমি, আপনি, অন্য কেউ বলে থাকে যে এইখানে একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে, ডেফিনেটলি ছিল, কিন্তু ইনভেস্টমেন্ট মিনিমাম 2-3 ধাপে হয়। সো এই লেভেলে যদি কেউ কিনে থাকেন, এখন আপনার এভারেজ করার টাইম,
আর যদি আপনি স্টপ লস দিয়ে থাকেন এখন আপনার বাইব্যাক করার সময়। এরপরে আরেকটু নিচের দিকে গেলে টেনশনের আর কিছু নাই নতুন করে, যত পর্যন্তই নিচের দিকে নামুক উপরের দিকে টার্গেট এই 63 টাকাই থাকবে। যতদিন পর্যন্ত এই রেঞ্জটাকে আবার নতুন করে ব্রেকআউট না করতে পারবো, ওই 100, 150, 200 ওই সমস্ত মানে ফাঁকিবাজির কথাবার্তার মধ্যে আমরা নাই, ওগুলো বলেও লাভ নাই। তবে এই স্টকটা 40 থেকে 63, 43 থেকে 63, 43 থেকে 63 একটা ফেয়ার ট্রেডিং রেঞ্জ প্লাস ইনভেস্টমেন্ট রেঞ্জ। কিন্তু এটা লং টার্ম ইনভেস্টমেন্ট লাগবে না, 1 বছরের মধ্যেই আগেই আপনি এটার রেজাল্ট আপনি মার্কেটে দেখতে পাবেন। সো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভিডিওর অনেক কথাবার্তা আপনার পছন্দ নাও হইতে পারে, অনেক কিছুতে আপনি বিরোধীও থাকতে পারেন, আপনার মনে হইতে পারে টেকনিক্যাল অ্যানালিসিস ফালতু কাজ করে না। আমি কোনো আপনাকে দ্বিমত করব না, কারণ আমি টেকনিক্যাল অ্যানালিসিসের প্রাইস অ্যাকশন বলেন, ইলিয়ট ওয়েভ বলেন, এসএমসি বলেন, ভিএসএ বলেন, মোটামুটি সবগুলো সেক্টর থেকে অল্প অল্প করে কিছু নলেজ গ্যাদার করার চেষ্টা করেছি, এখনো প্র্যাকটিস করতেছি, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করার চেষ্টা করতেছি। সো আমি নিজে 100% স্বীকারোক্তি দিচ্ছি, টেকনিক্যাল অ্যানালিসিস কখনোই শুধু বাংলাদেশের মার্কেটে না, কোনো মার্কেটেই 100% কাজ করে না। তবে হ্যাঁ, বাংলাদেশের শেয়ার বাজারের চাইতে ফরেক্সে কিংবা ইন্টারন্যাশনাল ট্রেডগুলোতে একটু ভালো কাজ করে, কারণ সেইখানে স্টকগুলোর ক্যাটাগরির ইস্যু নাই, ম্যাচিউর ডেটের ইস্যু নাই। যখন আমার একটা শেয়ার 63 টাকার নিচে চলে যাচ্ছে অন্য দেশের মার্কেটে, একেতে আমি স্টপ লস দিচ্ছি, দুয়েতে আমি 63 টাকা এটাকে শর্ট সেল করতেছি, নিচের দিকে 40 টাকায় আসলে আমার প্রফিট হবে। তো আমি টেকনিক্যাল অ্যানালিসিসকে অন্য দেশের মার্কেটে প্রপারলি কাজে লাগাতে পারবো, বাট আমাদের দেশের মার্কেটে সিস্টেম লিমিটেশনের কারণে আমরা কিন্তু এই যে নিচের দিকে যাবে বুঝতেছি, এখন কিন্তু অনেক শেয়ার আছে বুঝতেছি নিচের দিকে যাবে, কিন্তু আমি কি নিচের দিকে মানে শর্ট সেল করতে পারবো, নিচে গেলে আমার লাভ হবে, এই ব্যবস্থাটাই তো আমাদের দেশে নাই। সো সেই ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালিসিস আমাদের মার্কেটে 100% কাজ করে না, এটাই সত্যি কথা, কারণ এটা সিস্টেমের দোষ, এটা টেকনিক্যাল অ্যানালিসিসের দোষ না। তবুও যদি আপনি মনে করেন কাজ করে না, দেন আই এগেইন অ্যাপ্রিসিয়েট ইউ, বাট আমি বিশ্বাস করি। সো আমি আমার পয়েন্ট অফ ভিউগুলোই শুধুমাত্র শেয়ার করলাম। এখান থেকে কোনো ইনভেস্টমেন্টে গেলে ডেফিনেটলি ভেবে চিনতে বুঝে স্টকগুলোর ডেটা অ্যানালিসিস করে আরো ডিপলি দেখে, আমি তো আপনাকে ভিডিওতে এক একটা স্টক 5 মিনিট করে বলতে পারছি, বাট আপনি যে স্টকটা আপনার কষ্টার্জিত টাকা দিয়ে কিনবেন, আপনার অন্তত পক্ষে 5 ঘন্টা অ্যানালিসিস তো করতে হবে ওই স্টকটার পিছনে, ডিটেইল দেখে তারপরে আপনি বাই সিদ্ধান্ত নেন। আমার ভিডিও দেখে বাই সেল সিদ্ধান্ত নেবেন না। তো আমি আপনাকে শুধু এইটুকু বলবো, মার্কেটের মোমেন্টাম বোঝার চেষ্টা করেন। মার্কেট এখন বাজে শেয়ারের দিকে নাই এবং সেগুলোকে পুশ করার মুডে আছে। সো একটু চেষ্টা করেন যে বেটার শেয়ারে ট্রেডিং অপরচুনিটি পেলে সেখানে যেতে। যেমন নাভানা ফার্মার কথা যে বললাম বা এরকম আরো কিছু আছে, এগুলো কিন্তু 100 কোটি শেয়ার সংখ্যা এরকম না, এগুলো কিন্তু অনেক বড় শেয়ার না, এগুলো কিন্তু লো পেইডের শেয়ার, বাট এগুলো ফান্ডামেন্টালি ভালো শেয়ার। সো এই ফান্ডামেন্টালি ভালো শেয়ারে যখন আপনি ট্রেডিং অপরচুনিটি পাবেন, সেগুলোকে আপনি পিক করেন। আপনি এখন আর বিডি থাই, সেন্ট্রাল ফার্মা, মিরাকেল যেগুলো বাড়তেছিল, দেশবন্ধু, আমিও কিন্তু কিনছি, আমি কিন্তু ট্রেডার, আমি যে সবসময় ফান্ডামেন্টাল শেয়ার কিনি তা কিন্তু না, বাট এখন কিন্তু না মানে না। এখন আপনি যদি ইনস্টিটিউট মোডে থাকতে পারেন যে বিডি থাই 8 টাকা দিয়ে আমি কিনবো, 9 টাকা দিয়ে আমি কিনবো, কিনে আমি 6 মাস বসে থাকবো, তারপর তো মার্কেটের মোমেন্টাম চেঞ্জ হবে, যখন চেঞ্জ হবে বিডি থাই তো আবার 20 টাকা হবে, তখন আমি ডাবলের সুযোগ নিব, সেইটা আপনি করতে পারেন, বাট সেটা অবভিয়াসলি রিস্কি হবে। বাট মার্কেটের সাথে যদি আপনি থাকতে চান এবং আপনি যদি একজন সেফ ইনভেস্টর মুডে থাকতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে ভালো শেয়ারের সাথেই থাকতে হবে। অনেকে আবার আমাকে বলেন যে আমি ভালো শেয়ার নিয়ে কম আলোচনা করি, আমি ভালো শেয়ার বলতে কিছু বুঝি না। আসলে আমি মার্কেটকে ফলো করি, মার্কেটে যদি লো পেইড চলে তখন মার্কেটের আমি লো পেইড নিয়ে অ্যানালিসিস করি, মার্কেটে যদি ব্যাংক সেক্টর চলে আমি ব্যাংক সেক্টর নিয়ে অ্যানালিসিস করি, মার্কেটে যখন ফান্ডামেন্টাল শেয়ার চলে তখন ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে অ্যানালিসিস করি। তবে প্রত্যেকটা ভিডিওতেই বলা থাকে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই ফান্ডামেন্টাল শেয়ার, কারণ আমার যদি পোর্টফোলিও হয় 10 লাখ টাকার, আমার 7 লাখ টাকা থাকবে ফান্ডামেন্টাল শেয়ারে, বাকি 3 লাখ টাকা দিয়ে আমি জাঙ্কও কিনবো, জেডও কিনবো, লো পেইডও কিনবো, ট্রেডিং অপরচুনিটি বুঝে। আর যদি আমার ট্রেডিং অপরচুনিটি বোঝার মতো ক্যাপাসিটি না থাকে, তাহলে আমি ট্রেডিং অপশনে যাবই না, আমি ইনভেস্টমেন্টের ওই ফান্ডামেন্টাল শেয়ারই কিনবো, ওটাতেই আমি ট্রেডিং করব। কিভাবে? আজকে আমি নাভানা ফার্মা বা এই শেয়ারটা আমি 42 টাকায় কিনলাম, কেনার পরে 50 টাকায় গেল, আমি আরো হোল্ডিং বাড়াইলাম যেহেতু 63 টাকা টার্গেট, ওই 50 থেকে যখন 62-তে যাবে ওই যে বাড়াইছি ওগুলোকে আমি সেল করে দিব, বাট এই যে 40-এ কিনছিলাম এটাকে আমি আর সেল করব না, এটা সবসময় আমার হোল্ডিং এ থাকবে, কারণ এই 50 থেকে 63 যতটুকু সেল করলাম এই কারণে 40 টাকার অংশটুকুর বাই প্রাইস হয়ে গেল 30 টাকা। এখন 30 টাকা দিয়ে কি নাভানা ফার্মা আমি আবার কিনতে পারবো? সো আমি ইনভেস্টমেন্ট মোডে থেকে ওই শেয়ারেই ট্রেডিং করব যদি আমি টেকনিক্যাল চার্টে এক্সপার্ট না হই।
আর যদি আমি এক্সপার্ট হই আমি 20-30% ওইরকম ঝুঁকি নিতে পারি। বাট আমরা যে ভুলটা করে ফেলি, আমরা পুরা পোর্টফোলিওই নিয়ে এসে টোটালটাকেই হয়তো বা বিডিথাই কিনে বসে আসি, টোটালটাই হয়তো বা কোনো একটা মিরাকল বা কোনো একটা স্টক কিনে বসে আসি। এই কাজটা করা যাবে না। স্টক কোনোটাই আপনি বলতে পারেন না যে এই শেয়ারটা টোটালি বাজে। হ্যাঁ, তাহলে আপনি একেতে জেডে দেন, দুইতে জেডে দেওয়ার পরে 1 বছরের মধ্যে যদি ডিভিডেন্ড দিতে না পারে তাকে আপনি ডিলিস্ট করে দেন, জরিমানা আদায় করে ডিলিস্ট করে দেন। এটাই হচ্ছে প্রসেস। মার্কেটে আমার মতে আসলে ক্যাটাগরি থাকা উচিত না। কথাগুলো বললে খারাপ শোনা যাবে এবং যারা ইনভেস্টর আছে তারা মাইন্ড করবে, বাট মার্কেটে আসলে কোনো ক্যাটাগরি হয় না। কোনো দেশে নাই, তাহলে আমাদের দেশে কেন? এরকম এশিয়ার 2-1টা দেশে কেন থাকবে? সিম্পলি আপনি বোঝার চেষ্টা করেন, মার্কেটটা হবে ওপেন। এখানে গ্যামলিংও থাকবে, এখানে ইনভেস্টমেন্টও থাকবে, এখানে ফরেন ইনভেস্টমেন্টও থাকবে। একটা শেয়ার অনেক বেশি বাড়তে পারবে, একটা শেয়ার অনেক বেশি কমতে পারবে, তাহলেই আপনি ট্রেডিং অপরচুনিটি পাবেন। যদি এটাতে এই ফর্মুলাতে যারা বিলিভ করি না, এগেইন আই অ্যাপ্রিশিয়েট দেম, কোনো অসুবিধা নাই। অবভিয়াসলি ফান্ডামেন্টাল শেয়ার ফার্স্ট প্রায়োরিটি, বাট মার্কেট ওপেন থাকাটাই উচিত। মার্কেটকে যত আপনি প্রেশারাইজ করবেন তত বিনিয়োগকারীদের ক্ষতি হবে। বিনিয়োগকারীদের ক্ষতি না করে আপনি মার্কেটে জরিমানা করেন, সবকিছু করেন, বাট সেটা পলিসিগতভাবে করেন, সিক্রেট রেখে করেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।